সংখ্যার দিক থেকে কম, ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা, প্রান্তিক মানুষেরা তো নিগৃহীত হচ্ছেন। এমনকি মেজরিটি যে সংখ্যা মুসলমান জনগোষ্ঠী, তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাকে আরোপ করা হচ্ছে, অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে। মাজারে হামলা, জটাচুল কেটে দেওয়া, এইগুলো এখন প্রবণতা। কাজে এই সবকিছুই ওই লক্ষণ যে আমরা যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েছিলাম যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে সবাই তার অংশীদার পাবেন, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5ই আগস্টের পরে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলার কনসিস্টেন্টলি চেষ্টা করেছি আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে। জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা বিষয়ই আমাদের গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ। এই কাজটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, একটু আগে মান্না ভাই বললেন যে আমরা কি সবাই তাহলে এক হয়ে যাবো নাকি? মোটেই তা নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় পার্থক্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু যখন আমরা একটা ট্রানজিশনে আছি, সেই ট্রানজিশনে কোন কোন প্রশ্ন আমাদের কমন স্বার্থ, সকলে মিলে, যেহেতু বাংলাদেশ এই 54 বছরে এসে আবার রুলস অফ দ্য গেম ঠিক করার প্রশ্নে একত্রিত হয়েছে। অভ্যুত্থান, আত্মত্যাগ, এত হাজার হাজার তরুণ, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ, সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দ্য গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে, যেহেতু রুলস অফ দ্য গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশন। এখন সেইটার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 2024 সালের 5ই আগস্ট কি করেছি? অভ্যুত্থান করেছি। কেউ এটাকে বিপ্লব বলতে চান, কিন্তু আপনি যদি ট্রানজিশনটা খেয়াল করেন, আপনি 106 অনুচ্ছেদ দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। কারা করেছে, কার দায়, সেটা পরের প্রশ্ন। গিয়েছেন, সবাই সেখানে উপস্থিত ছিল, তাহলে এই প্রসেসকে আপনি মেনে নিয়েছেন। এখন তো আপনি বিপ্লবের মতো ডিক্রি জারি করলে হবে না। আপনি 106 নিজেই এমন একটা অনুচ্ছেদ যেখানে এমন পরিস্থিতির উদ্ভব হবে যা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা হচ্ছে। তার মানে 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেইটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই। ফলে 106 মধ্য দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটারও অনুমোদন। এই দুই নিয়ে কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগতভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবে যে না, রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোন পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা দরকার। বিপ্লবের ক্ষেত্রে, অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স, যারা ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে। এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশের উপর কর্তৃত্ব করেছে, এইরকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না। আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থায় তৈরি হয়নি। অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল, এবং সবশেষে জনগণ, যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তো এরকম একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে দিয়ে একটা নেতৃস্থানীয় শক্তি তৈরি হয়ে গেছে, যারা পুরো কোর্সকে ডিটারমিন করবে, এরকম কোন অবস্থা কেউ নেয়নি।